স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধি দল। সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দলটির নেতারা জানান, বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করবে বিএনপি। বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থানের কথা তুলে ধরবেন। রবিবার সিইসির সঙ্গে বৈঠকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকের কথা জানান। বলেন, বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করবে বিএনপি। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ডিবিসি নিউজকে বলেন, আলোচনা হবে জাতীয় নির্বাচন এবং সংস্কার নিয়ে। এর আগে গত 16ই জানুয়ারি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘোষণা চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টার সর্বদলীয় সভায় বিএনপির পক্ষে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে মনে হয়েছে আগামী মে-জুনের মধ্যেই ভোটের জন্য পরিপূর্ণ প্রস্তুত হবে তারা। ইসির সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকের পর একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংস্কার কমিশনের কোনো সুপারিশ সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে তাতে বিএনপি বাধা দেবেও বলে জানান তিনি। আর সিইসি বলেছেন, নির্বাচন কমিশনের উপর রাজনীতিকদের প্রভাব বিস্তার বন্ধ না হলে সবকিছু আগের মতোই হবে। কবে নির্বাচন এ বিষয়ে এখনো আসেনি সুনির্দিষ্ট তারিখ। তবে বিএনপি চায় এবছরের মাঝামাঝি নির্বাচন, আর সেই নির্বাচনের রোডম্যাপ যাতে দ্রুততম সময় দেওয়া হয় সে দাবিতে 64 জেলায় সমাবেশের প্রস্তুতি নিয়েছে বিএনপি। কিন্তু তাদের এই দাবি পূরণে কতখানি প্রস্তুত নির্বাচন কমিশন? এই প্রশ্নের উত্তর জানতেই 3 সদস্যের প্রতিনিধি দল গিয়েছিল নির্বাচন কমিশনে। প্রায় 3.5 মাস আগে গঠিত নির্বাচন কমিশনের সাথে প্রথমবার বৈঠকে বসেছিল বিএনপি। প্রায় 1.5 ঘন্টা বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্যরা জানান, সংস্কার কমিশনের কোনো সুপারিশ যদি নির্বাচনের অন্তরায় হয় তবে বিএনপি তার বিরোধিতা করবে। ব্যাপারটা হচ্ছে, সংস্কার কমিশন যে সুপারিশ করবে সেই সুপারিশ নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে সরকার আলোচনা করবে, কইরা যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের আলোকে যদি আইনের পরিবর্তন হয় বা বিধানের পরিবর্তন হয়, নির্বাচন কমিশনকে সেটা মানতে হবে। আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। নেতারা জানান, সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করবে বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। এর আগে সকালে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বর্তমান কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করতে চায় না, রাজনীতিতেও ঢুকতে চায় না। তারা চায় রাজনীতিবিদদের প্রভাবমুক্ত কমিশন। রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না, আবার সেই পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি হবে। প্রধান নির্বাচন কমিশনার প্রতিষ্ঠান হিসেবে ইসি ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে বলেন, ইসির একার পক্ষে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা সম্ভব নয়। রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে ধরা পড়েছে 1308 জন। ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের জন্য সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার রাতে শেখ হাসিনা সরকারের মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে ভাঙচুরের খবর দিয়ে ডেকে নিয়ে হামলা করা হয় বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর। আহত হন অনেকে। ঘটনার পর শহর ও জেলার গুরুত্বপূর্ণ রাস্তায় কঠোর নিরাপত্তার সাথে শনিবার রাত থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। যে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে। সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণ, প্রতিরোধ আর যৌথ বাহিনীর অভিযান ঘিরে থমথমে পরিস্থিতি এখন গাজীপুর জুড়ে। বেশিরভাগ বাড়িতে ঝুলছে তালা। দেশের যে পরিস্থিতি চলতেছে, এতে মনে করেন আমরা সবাই বিভ্রান্ত। আমরা গরিব মানুষ, রাস্তাঘাটে চলতে গেলে অনেক ভয় লাগে, কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায় বলার বাহিরে। আমরা দীর্ঘত দেখি নাই, শুনছি যে এমন এমন ঘটনা।
ডেভিল যতদিন পর্যন্ত না শেষ হবে ততদিন ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, দেশের স্থিতিশীল অবস্থাকে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের দমন করতে অপারেশন ডেভিল হান্ট। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ের জন্য সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব। আজকে ৬টায় এই কমান্ড সেন্টারটা রোল আউট হচ্ছে। আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক। গাজীপুরের শ্রীপুরের একটি বাসা থেকে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তার দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্না খানমকে। মধ্যরাতে তেলহাটি ইউনিয়নের টেপির বাড়ি গ্রামে খায়রুল ইসলাম মিলনের বাড়ি থেকে তাদের ধরা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্না খানমকে নিয়ে চয়ন ইসলাম ওই বাড়িতে ২ মাস আত্মগোপনে ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা চয়ন ইসলামের অবস্থান জানতে পেরে পুলিশে খবর দেয়। এরপরই সেখানে অভিযান চালিয়ে তাদের ধরা হয়। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেসমেন্টে আয়নাঘরের অস্তিত্ব পায়নি ফায়ার সার্ভিস। আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কিনা এমন সন্দেহে বেসমেন্ট থেকে পানি সরানোর পর সেখানে কিছুই পাওয়া যায়নি। বাড়িটি ঘিরে কমছে না উৎসুক জনতার ভিড়। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা নিয়ে ভারতের বিবৃতি অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। ৫ ফেব্রুয়ারি ঘটনার পর থেকে ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে আছে ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি। পুরোপুরি ভাঙা হয়নি। সেই বাড়িটি দেখতে প্রতিদিন ভিড় করছে মানুষ। রবিবার সকাল থেকেও ছিল সেই দৃশ্য। ভাঙা বাড়ি দেখতে এসে সাধারণ মানুষ বলছেন, দুঃশাসনে এতদিন অতিষ্ঠ ছিল তারা, প্রাণ খুলে কথা বলতে পারতেন না। কখনো কল্পনা করতে পারি নাই যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো। কখনো এই রাস্তা দিয়ে হাঁটতেও পারিনি। মানুষে ভোট দিতে পারে নাই, মানুষের মুখের কথা বলতে পারে নাই, মনের কথা বলতে পারে নাই, সবকিছু মিলে বহিঃপ্রকাশ। বাড়ি থেকে কেউ নিয়ে যাচ্ছে ইট, কেউ বা কষ্ট করে খুলে নিচ্ছে রড। ওই যে সৈরাচারে বাড়ি বোল্ডোজারে ভাঙছে, ওইটি সাপ শিয়ানা করতেছে, অর্ধেক পুড়ে ফেলছে। আর অর্ধেক ওরা সবাই যেমন ভাঙতেছে আমরাও ভাঙতেছি, তার জন্য এমনি অন্য কোনো নির্দেশ নেই। এইরকম ধরনের যাতে আচরণ আর কোনো সরকার না করতে পারে। ভবনটি পুরোপুরি নিশ্চিহ্ন করে সেখানে জুলাই আগস্টের শহীদদের পরিবারের নামে বরাদ্দ দেওয়ার দাবি করেছেন কেউ কেউ। যারা গুল্লি খেয়ে মারা গেছে এদেরকে ফ্ল্যাট করে দেওয়া হোক, পাশাপাশি মসজিদও থাকুক। বেশিরভাগ বাংলার জমিনে আমরা দেখতে চাই না, আমরা শান্তিযুষ্ট একটা এই সরকার চাই। শেখ হাসিনা দুঃশাসনের ক্ষোভে ছাত্র জনতার ৩২ নম্বর বাড়িটি ভেঙে ফেলেছে বলে মনে করেন দেখতে আসা মানুষ। বিদেশে যায় ওই উস্কানি মূলক ওই যে ভাষণ দেওয়ার কথা বলার কারণে তখন মানুষে হয়ে উত্তেজিত হইয়া তখন এটা করছে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় দীর্ঘদিন ঘাপটি মেরে থাকা চরমপন্থী সন্ত্রাসীরা খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করছে। বিশেষ করে ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিতে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি কাজের সাইডে বোমা হামলার মতো ঘটনার উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। দ্রুত এসব চরমপন্থীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। ৩রা ফেব্রুয়ারি পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর ঘেঁষে ডিউটি করছিলেন আনসার সদস্য মামুন। বেলা ২টার দিকে ২ রাউন্ড গুলির শব্দে আঁতকে ওঠেন তিনি। ছুটে আসেন অনেকেই। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় গুলি ছোড়ার পর পালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। হঠাৎ মনে করেন দুটা শব্দ হয়, আতঙ্ক ছড়ানোর পরে আমরা সেখানে যাই যে এখানে কেউ আছে কিনা, তখন তারা দেখতে পাই নাই। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের কর্মকর্তারা জানতে পারেন তারা চরমপন্থী দলের সদস্য। ঠিকাদারি কাজের ভাগ ও নিয়ন্ত্রণ নিতে ত্রাস সৃষ্টি করতেই গুলি চালায় তারা। এ ঘটনার পর থেকেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। আমরা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে আমরা টেলিফোনিকভাবে এটা অবহিত করি
অবহিত করার পরে তারা পুলিশ এখানে মোতায়েন করে। এর আগেও গেল 22 ডিসেম্বর রাতে গড়াই নদীতে ড্রেজিং প্রকল্পের একটি ড্রেজারে হানা দেয় চরমপন্থী সন্ত্রাসীরা। চাঁদার দাবিতে বন্ধ করে দেয় কাজ। এছাড়াও 31 জানুয়ারি দৌলতপুর উপজেলায় সেতু নির্মাণ কাজের শ্রমিকদের থাকার ঘরে বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ, কমিশন ও চাঁদা আদায় করতেই এসব হামলা বলছেন ঠিকাদার ও কর্মকর্তারা। ট্রেজারি স্টাফদের চাপাতি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে যে হুমকি ধামকি দিয়ে ড্রেজিং কাজ বন্ধের একটা পরিকল্পনা। আগে যখন আমরা কাজ টাজ করছি আমাদের লাইসেন্স ছিল, কিন্তু এই আওয়ামী লীগের সময় ওরা কিছু নির্দিষ্ট লাইসেন্স তৈরি করে দিছে, তো ওই সময় তারাই কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগে চরমপন্থীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে মত সচেতন মহলের। অবৈধ যে সমস্ত বাহিনী টাহিনী বা আন্ডারগ্রাউন্ড যে সমস্ত সংগঠনগুলো ছিল বা বিভিন্ন জায়গায় আছে, তারা একটু তৎপর হয়ে গেছে। এসব ঘটনা আমলে নিয়ে তদন্ত করার কথা বলছে পুলিশ। কয়েকটা নাম পেয়েছি, আমরা সেটা গোপনে তদন্ত করছি, আমাদের তদন্ত অব্যাহত আছে এবং জিকে যে একটা লিখিত অভিযোগ যে তারা ভীত সন্ত্রস্ত আছে, আমরা সে ব্যাপারে সেখানে টহল বাড়িয়েছি। উন্নয়ন কাজ সচল রাখার পাশাপাশি চরমপন্থীদের অপতৎপরতা কঠোর হাতে দমনের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। খুলনায় কীটনাশক ছাড়াই আমন ধান চাষে সফলতা এসেছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের কীটতত্ত্ব বিভাগের গবেষণার বাস্তবায়নের মধ্যে দিয়ে এই সফলতা এসেছে। আর সফলতার মধ্যে দিয়ে কৃষকের কীটনাশক খরচ যেমন কমেছে, তেমনি পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত ধান উৎপাদনে সহায়ক হয়েছে। কীটনাশকের মাধ্যমে উৎপাদিত ফসল স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি পরিবেশের ক্ষতিরও কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের গবেষণায় সফলতা মিলেছে। সাধারণত কীটনাশকের মাধ্যমে ক্ষতিকারক পোকামাকড়ের সঙ্গে উপকারী পোকামাকড়ও মরে যায়। তবে চাষের শুরু থেকে 40 দিন পর্যন্ত কীটনাশক ব্যবহার না করলে উপকারী পোকামাকড়ের সংখ্যা বেড়ে তা ক্ষতিকারক পোকামাকড় দমন করে। আমি কিভাবে কৃষকের দ্বারা নিরাপদ খাবার উৎপাদন করতে পারি, আমরা কীটনাশক ব্যবহার না করে অথবা পরিবেশ বান্ধবভাবে উপায়ে কিভাবে ব্যবহার করলে আমাদের ফলনটা ভালো হবে, একই সাথে পোকামাকড় দমন হবে। এবার আমন মৌসুমে খুলনার কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে এই চাষ পদ্ধতি। কীটনাশক ছাড়া এই পদ্ধতিতে 70 একর জমিতে চাষ করেছেন খুলনা জেলার শতাধিক কৃষক। সবচেয়ে বড় উপকার যে কৃষকের মিনিমাম 2 থেকে 3 বার কীটনাশক দেওয়ার থেকে সে বিরত থাকতেছে। এখন সারা বাংলাদেশের কৃষকরা যদি আমরা এই এর মধ্যে আনতে পারি, তাহলে তো বিশাল একটা কীটনাশকের ব্যবহারটা কমে যাবে আর এই পরিবেশটা বিষমুক্ত হবে। কীটনাশকের খরচ কমে যাওয়ায় উৎপাদন ব্যয় সংকোচনে খুশি কৃষকরাও। যে এই বছর আমি কীটনাশক মাত্র একবার ব্যবহার করেছি, কিন্তু আমার ধান খুবই ভালো হয়েছে। কীটনাশক ব্যবহার না করেই আমার গত 4-5 বছরের প্রোডাকশনের রেকর্ড ছাড়িয়ে গেছে। এবার বিঘাতে আমি বিঘা প্রতি দিছিলাম দেখা যাচ্ছে 5000 করে, আর এইবার আমি একবারেই দিছি 3200 টাকার ওষুধ। এই চাষ পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে কীটনাশকের আর্থিক ক্ষতি থেকে রেহাই পাবে কৃষক। সেই সঙ্গে কীটনাশকের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশ রক্ষা পাবে, কমে আসবে স্বাস্থ্য ঝুঁকিও। ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় 2.5 মাস থেকে ভারতের ও ভুটানের পাথর না আসায় স্থবির হয়ে পড়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে। দেশ দুটিতে ট্রাকের স্লট বুকিং আর শ্রমিকদের পাথর খালাসের খরচ নিয়ে জটিলতায় এ পরিস্থিতির সৃষ্টি। এদিকে পাথর আমদানি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা, আর কাজ হারিয়ে অসহায় দিন কাটাচ্ছে 5 শতাধিক শ্রমিক। বন্দরে কমেছে রাজস্ব আয়ও, তবে শিগগিরই সংকট কাটবে আশা বন্দর কর্তৃপক্ষের। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে। চিরচেনা বন্দরটিতে নেই কর্মচাঞ্চল্য, অলস সময় কাটাচ্ছে শ্রমিক সহ ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, ভুটান থেকে ট্রাকগুলোকে স্লট বুকিং এর আওতায় আনতে ভারতের ফুলবাড়ি বন্দরে চালকদের আন্দোলন চলছে। এর কারণে গত 2রা জানুয়ারি থেকে পাথর রপ্তানি বন্ধ রেখেছে ভুটান। অন্যদিকে ভারতের স্থলবন্দরে শ্রমিকদের পাথর খালাস খরচ ও ট্রাক ভাড়া সংক্রান্ত জটিলতায় 18ই নভেম্বর থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। আমাদের পোর্টটা আসলে মূলত ভুটানের পাথর ভালো এবং কোয়ালিটি সম্পন্ন হওয়াতেই পোর্টটা কিন্তু ভালো চলতেছে, কিন্তু ইন্ডিয়ার পাথরটা আসলে ভালো না, এটার কালারও ভালো না, মানও ভালো না। ভারত এবং ভুটানের পাথর আমদানি না হওয়ার কারণে বাংলাদেশ স্থলবন্দরে একবারে জনমানব শূন্য হয়ে গেছে। এদিকে 2 দেশ থেকে পাথর আমদানি বন্ধ থাকায় কমেছে রাজস্ব, পাশাপাশি আয় রোজগার কমে যাওয়ায় পরিবার নিয়ে বিপাকে পড়েছেন বন্দর সংশ্লিষ্ট 5 শতাধিক শ্রমিক। আমরা অনেক 500 শ্রমিক এখন অসহায় অবস্থা পড়ে আছি। ওপাশ থেকে মাল আসতেছে না,
মানে অনেক শ্রমিক আছে আর কি, মানে বেকারে পড়ে আছে। গাড়ি যেন বেশি করে ঢুকে আমরা শ্রমিকরা বাঁচতে পারি, এবং আমরা এখানে খুব কষ্টে আছি। তবে দ্রুতই বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলছে বন্দর কর্তৃপক্ষ। ভারত এবং ভুটান উভয়ের যে দ্বন্দ্ব, এই সমস্যাটা সমাধান হলে আমরা আশা করছি যদি ভুটান এবং ভারত থেকে স্বাভাবিকভাবে পাথর আসতে পারে, তাহলে খুব শীঘ্রই আমাদের বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয় তার ৯৫%ই পাথর। স্বাভাবিক সময়ে ভারত ও ভুটান থেকে প্রতিদিন অন্তত ৩৫০টি ট্রাকে পাথর আমদানি হয়। এছাড়া ভারত ও নেপাল থেকে স্বল্প পরিসরে চা প্রক্রিয়াকরণের যন্ত্রাংশ, চিটাগুড়, আদা ও পেঁয়াজ আমদানি হচ্ছে। আর বাংলাদেশ থেকে কাঁচা পাট, গ্লাস, ওষুধ, ব্যাটারি, খাদ্যপণ্য, টিস্যু পেপার সহ বিভিন্ন পণ্য ভারত ও নেপালে রপ্তানি করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। দুবাইয়ে ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। এতে অংশ নেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফর ঘিরে উচ্ছ্বসিত প্রবাসীরা। তাদের প্রত্যাশা, এর ফলে দীর্ঘদিনের ভিসা জটিলতা নিরসন হবে। ৩০টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধান, ১৪০ দেশের প্রতিনিধি, শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে এবারের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই সামিটে প্রযুক্তি, উদ্ভাবন, অর্থনীতি ও বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং শাসন নিয়ে আলোচনা করবেন তারা। এই সামিটে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তাই প্রবাসী বাংলাদেশিরা আশায় বুক বেঁধেছেন। তাদের দাবি, বাংলাদেশের জুলাই আন্দোলনে আমিরাতে সাজাপ্রাপ্ত ১৯৬ জনকে যেন আবারও দেশটিতে পাঠানো যায়। ডক্টর ইউনূসের সুপারিশে তাদের সাজা মওকুফ করে দেশে ফেরত পাঠানো হয়। যদি ভিসাটাকে ওপেন করা হয়, এর মাধ্যমেই ব্যবসা বাণিজ্য সহ প্রত্যেকটি জায়গায় সব সেক্টরে কাজ করা যাবে। ডক্টর ইউনূস ঐতিহাসিকভাবে এখানকার মহামান্য রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মকতুমের সাথে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সেই হিসাবে এখানে ওনার সফর অত্যন্ত গুরুত্ব বহন করে। এছাড়া দীর্ঘদিন যাবৎ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বন্ধ থাকা ভিসা চালু, স্থানান্তর ও সহজীকরণ করা সহ নানা জটিলতা নিরসন হবে। আমাদের প্রধান সমস্যা প্রবাসী ব্যবসায়ীদের হচ্ছে ভিসা সমস্যা। আমরা যদি আমাদের মাননীয় উপদেষ্টা যদি আলোচনার মাধ্যমে সমাধান করতে পারেন, তাহলে আমাদের অনেক ভালো হবে। তার এই সফর ঘিরে বাংলাদেশে বাণিজ্যিক সম্ভাবনার পথ খোলারও প্রত্যাশা করছেন প্রবাসীরা। এইটা আমরা অনেক আশা নিয়ে বসে আছি। উনি আসলে ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলাপ আলোচনা করবে এবং এই দেশের সরকার আমাদেরকে আগেও সুযোগ দিয়েছিল, এখনো আবারও সুযোগ দেবে বলে আমি আশা করি। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান দৃঢ় করার এখনই সময়। আমরা তো আমাদের ফ্যাক্টরিতে, গার্মেন্টস ফ্যাক্টরি, এই জন্য আমাদের বাংলাদেশি ওয়ার্কার ছাড়া আমাদের কাজ তেমন হয় না। প্রধান উপদেষ্টার মাধ্যমে আরো সুন্দরভাবে উত্থাপিত হবে এবং আমাদের সামগ্রিক জটিলতাগুলা, আমাদের সমস্যাগুলার সমাধান আসবে বলে আমরা আশাবাদী। জুলাই বিপ্লবের পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছিল তা কেটে যাওয়ায় এখন তারা নতুন করে আশায় বুক বেঁধেছেন। ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েলের জনগণকে আল-আকসায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সৌদি আরবের শূরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন রাদ আল সাদুন। শুক্রবার সৌদি আরবের একটি পত্রিকায় লেখা এক প্রবন্ধে এই প্রস্তাব করেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সৌদি আরবের ভেতরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরামর্শের উপহাস করে তিনি বলেন, ট্রাম্পের উচিত ইসরায়েলিদেরকে প্রথমে আল-আকসা অঙ্গরাজ্যে এবং গ্রিনল্যান্ড দখলের পর সেখানে সরিয়ে নেওয়া উচিত। একই সাথে ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করেন তিনি। এদিকে ফিলিস্তিনিদের স্বাধীনভাবে নিজ ভূমিতে থাকার অধিকার রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, ফিলিস্তিনিরা কোনো অনুপ্রবেশকারী বা অভিবাসী নয় যে তাদের নিজ ভূখণ্ড ছেড়ে আসতে হবে। ইসরায়েলের উচিত এ ধরনের দখলদারিত্বের চিন্তা থেকে সরে আসা। এর আগে সৌদি আরবের অভ্যন্তরে একটি ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা বলেন নেতানিয়াহু। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযান নিহত হয়েছে অন্তত ৩ জন। অব্যাহত রয়েছে উচ্ছেদ অভিযান।
চলতি বছর হজ যাত্রীদের সাথে শিশুদের সঙ্গী হিসেবে নেয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। রবিবার দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানায়। হজের সময় তীব্র ভিড় সহ সব ধরনের ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা দিতেই এই সিদ্ধান্ত। এছাড়া এবছর হজে অংশগ্রহণের জন্য যারা আগে হজ করেননি তাদের অগ্রাধিকার দেয়া হবে। চলতি বছরের হজের নিবন্ধন নুসুক অ্যাপ ও সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে। হজ যাত্রীদের তথ্য যাচাই বাছাই, সঙ্গীদের যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধও অনলাইনের অথবা অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে। লা লিগায় সেভিয়াকে উড়িয়ে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের সাথে ব্যবধান কমালো বার্সেলোনা। সেভিয়াকে 4-1 গোলে হারিয়েছে তারা। সেভিয়ার বিপক্ষে শেষ আধা ঘন্টা 10 জন নিয়ে খেলা বার্সেলোনাকে কোনো সমস্যায় পড়তে হয়নি। শুরুতেই দলকে লিড এনে দেন লেভানডস্কি। 1 মিনিট পরেই অবশ্য সেভিয়াকে সমতায় ফেরান রুবেন ভার্গেস। দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সাকে আবারও লিড এনে দেন ফেরমিন। এরপর দলের হয়ে ব্যবধান বাড়ান রাফিনিয়া ও এরিক গার্সিয়া। 23 ম্যাচে 15 জয় ও 3 ড্রয়ে 48 পয়েন্ট নিয়ে 3-এ আছে বার্সেলোনা। সমান ম্যাচে 49 পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ 2-এ, 50 পয়েন্ট নিয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ আছে চূড়ায়। এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই আছে আমার হাতে প্রথম আলো। বিশেষ অভিযানে 1308 জন গ্রেফতার। ডেভিল হান্ট নিয়ে পুলিশের তথ্য। গাজীপুর থেকেই 65 জনকে গ্রেফতার। সারা দেশে গ্রেফতার ব্যক্তিদের অধিকাংশই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আরও একটি শিরোনাম করেছে প্রথম আলো। গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় ঘটনার মামলা, গ্রেফতার 34। এরপর আমার হাতে আছে সমকাল। সংস্কার নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। সংস্কার কমিশনের প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপর আমার হাতে আছে যুগান্তর। $300 কোটি টাকার ফুল বাণিজ্য। বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা ও মাতৃদিবসে 300 কোটি টাকার ফুলের বাণিজ্য। এখানে বলা হয়েছে রাজধানী আর মাত্র 4 দিন পরই বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। সঙ্গে ঋতুরাজ বসন্তের আনন্দে মেতে উঠবে সব বয়সের মানুষ। সেই দিন বেশিরভাগ মানুষ ফুল কিনতে পছন্দ করে। তারই পরিপ্রেক্ষিতে ফুলের যে সিন্ডিকেট বাজার তা নিয়ে বলা হয়েছে। এরপর আছে কালবেলা। কালবেলাতে আছে 32 নম্বরের বেসমেন্টে মেলেনি কিছুই। কয়েকদিনের তুলনায় উৎসুক জনতার ভিড় কমলেও রবিবার কনক্রিট ভেঙে রড কেটে নিয়েছে কিছু মানুষ। আমাদের ডাকা হয়েছিল পানি নিষ্কাশনের জন্য। পানি নিষ্কাশনের কাজ শেষে ফায়ার সার্ভিস সেখান থেকে চলে এসেছে। এর বাইরে আমাদের কোনো বক্তব্য নেই। এরপর আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে ঔষধের দামে নাভিশ্বাস। বাড়ছে চিকিৎসা ব্যয়, বিপাকে রোগী। একজন রোগীকে চিকিৎসা নিতে নিজ পকেটে থেকে ব্যয় করতে হচ্ছে 68.50 ভাগ টাকা। রোগীকে সবচেয়ে বেশি 64 ভাগ টাকা ব্যয় করতে হবে ওষুধ খাতে। এরপর আছে ইত্তেফাক। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো সহ শ্রমিক অসন্তোষ কমাতে অগ্রাধিকার দিতে হবে। সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ। এরপর আছে কালের কণ্ঠ। রোজা ঘিরে পর্যাপ্ত পণ্য আমদানি। ভোজ্য তেলের চাহিদা 3 লাখ টন, জানুয়ারিতে আমদানি 4 লাখ টন। পাইপলাইনে আছে আরও প্রায় 1.5 লাখ টন ভোজ্য তেল। এরপর আছে বণিক বার্তা।
বণিক বার্তায় শিরোনাম করেছে গণঅভ্যুত্থানের সবচেয়ে সুবিধাভোগী প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচ। নতুন করে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা সচিব ১১৯। দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসনে ব্যাপক রদবদল শুরু করে অন্তর্বর্তী সরকার। সুবিধাভোগীদের বাদ দিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে যারা বঞ্চিত হন তাদের পদায়ন করা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ পদে। তবে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার আসার পরও প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তারাই সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগগুলোর শীর্ষ পদে তাদেরই পদায়ন করা হয়েছে বলে অভিযোগ। এরপর চলে যাব ইংরেজি পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আমার হাতে আছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। গভর্নমেন্ট সিজ মাইক্রো ইকোনমি স্টেবল নাও, সেজ সালেউদ্দিন আহমেদ। এরপর আমার হাতে আছে দ্য ডেইলি স্টার। 66% people think civil servants behave like rurals, shows Reform Commission's online survey covering over 1 lakh people. The Daily Observer. Reactions on proposed first ever student-led political party. আচ্ছা, নিউ এজ। Fokhrul argues anti-fascist forces not to fall into Hasina's trap. সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dvcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।